হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে আজকে ডিসকাস করব ইন্ডিয়ান হিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে। আজকে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, ইঙ্গো মহীশূর যুদ্ধ, হায়দার আলী, টিপু সুলতান, এই জায়গাগুলো। ক্লাস 36 আজকে ইন্ডিয়ান হিস্ট্রির আমাদের হচ্ছে। এর আগের সবকটা ক্লাস তোমরা আই বাটনে পাবে, দেখো এখানে 1 থেকে 35 নম্বর প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। আমি প্রত্যেকটা ইন ডিটেলস আলোচনাও করেছি এবং তার সাথে সাথে তোমাদের এমসিকিউগুলোও বলে দিয়েছি যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে বা আপকামিং এক্সামগুলোতে কী ধরনের প্রশ্ন হতে পারে। তো আজকে আমাদের এই যে চ্যাপ্টারটা, এটার প্রধান উদ্দেশ্য মানে এই চ্যাপ্টারটার আমাদের মেন ফোকাস থাকবে যে ইংরেজরা কিভাবে ভারতে ঔপনিবেশ স্থাপন করেছে। সেই জায়গাটা বলতে গিয়ে আজকে আমরা এই 3টে পয়েন্ট আলোচনা করব। তো দেখো আজকে আমাদের অ্যাকচুয়ালি 7টার সময় রিজনিংয়ের একটা লাইভ ক্লাস হয়েছে। তোমরা যারা যারা দেখোনি, ইয়াসের জন্য আগের সপ্তাহে ক্লাসগুলো বন্ধ ছিল। তো এই উইকে জুনের তোমাদের আজকে 1 জুনে আমি পুরো শিডিউল দিয়ে দিয়েছি। কালকে আমাদের আবার একটা সায়েন্সের ক্লাস আর হিস্ট্রির ক্লাস আবার হবে তোমাদের নেক্সট স্যাটারডেতে, ঠিক 8:30টার সময় প্রত্যেক দিন এই ক্লাসগুলো হবে। তো প্রথমে দেখো, আমি আজকের ক্লাসের শুরুতেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1707 খ্রিস্টাব্দ। 1707 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 1707 খ্রিস্টাব্দে আমাদের মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই আমরা দেখেছি কি মোগল সাম্রাজ্য আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এবং সেই সুযোগে ভারতের অন্যান্য যেসব আঞ্চলিক শক্তিগুলো সেইগুলো আরও স্ট্রং হয়ে উঠেছিল। এবং সেই সময়ই মানে এই সময়েই কিন্তু আমাদের বিদেশি শক্তি হিসাবে ইংরেজ এবং ফরাসি, মেনলি ইংরেজ আর ফরাসি আমরা বলবো, তারাও এসে এই সময়টা করে ভারতে কিন্তু আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। দেখো এর আগে এমনিতে বিদেশি বহু এসেছিল, যেমন ধরো 1498 প্রথম এসেছিল আমাদেরকে ভাস্কো ডা গামা আমাদের এসেছিল ফার্স্ট, যিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন। এবং তারপরে আস্তে আস্তে ইংল্যান্ড থেকে যারা এসেছে তাদেরকে আমরা ইংরেজ বলে জানি। তো এই ইংরেজ, ফরাসি মানে যারা ফ্রান্স থেকে এসেছে, ঠিক আছে, এরপর ধরো পর্তুগিজ যেরকম ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে এসেছে, এছাড়া দিনেমারও এসেছে অনেকবার যারা ডেনমার্ক থেকে এসেছে, এছাড়া ডাচ বা ওলন্দাজ যারা নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে এসেছে। তো এরা সবাই কোনো না কোনো সময় এসে ভারতে এসে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। ফাইনালি এই দুটো শক্তিশালী ইংরেজ এবং ফরাসি এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে ফাইনালি ইংরেজ জিতেছিল এবং আমাদের ভারতবর্ষে এসে আধিপত্য বিস্তার করেছিল, ঔপনিবেশ স্থাপন করেছিল। তো সেইটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে করতে হবে ইঙ্গো কর্ণাটক যুদ্ধ। মানে কর্ণাটকের 3টে যুদ্ধ হয়েছিল আমরা জানি, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। তো সেটা আলোচনা করব। তার আগে ছোট্ট কয়েকটা পয়েন্ট একটু বলে দিই, এগুলো নোট করে নাও, তোমাদের এক্সামে প্রচুর আসে। যেমন ধরো 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, যিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন, ইনি সর্বপ্রথম জলপথে ভারতে এসেছিলেন। এই কারণেই তোমাদের কিন্তু এটা এক্সামে এত জিজ্ঞাসা করা হয়। ব্রিটিশরা 1608 সালে প্রথম ভারতের সুরাট বন্দর এসেছিল। দেখো আমি তোমাদেরকে যখন জাহাঙ্গীর পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি প্রথম জেমসের দূত স্যার টমাস রো, ইনি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তো এইগুলো এই জন্যই তোমাদের কিন্তু এক্সামে বারবার আসে। 1612 সালে ব্রিটিশরা প্রথম সুরাটে কারখানা স্থাপন করেছিল, এইটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসে এক্সামে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে স্থাপিত হয়েছিল। তো এই কয়েকটা পয়েন্ট একটু মনে রাখবে। তো দেখো আমরা প্রথম স্টার্ট করি প্রথম কর্ণাটকের যুদ্ধ দিয়ে। 1707 সালে ঔরঙ্গজেবের যখন মৃত্যু হলো তখন থেকে কিন্তু দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ এবং কর্ণাটক রাজ্যটা স্বাধীন হয়ে পড়েছিল। আর সেই কর্ণাটক রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কে? সাদাতুল্লাহ খান। আর এই কর্ণাটকের রাজধানী ছিল আরকোট। এই কয়েকটা জিনিস নোট করে নাও। দেখো কর্ণাটকে মানে আইনত হায়দ্রাবাদের অধীন হলেও কর্ণাটকের নবাব দোস্ত আলী কার্যত স্বাধীনভাবেই শাসন চালাতে থাকেন এখানে। কিন্তু দোস্ত আলীর মরে যাবার পর, মৃত্যুর পর, তার জামাই চাঁদা সাহেব, কে বললাম? চাঁদা সাহেব। এই চাঁদা সাহেব সিংহাসনের অন্যতম দাবিদার ছিল, কিন্তু তার সত্ত্বেও হায়দ্রাবাদের নিজামের মনোনীত ব্যক্তি আনোয়ার উদ্দিন 1743 সালে সেখানে সিংহাসনে বসেছিলেন। এবার ঠিক তার পরবর্তীতে 1746 খ্রিস্টাব্দে ইংরেজ অধিকৃত অঞ্চল মাদ্রাজ দখল করে নিলেন ফরাসি শাসক ডুপ্লে, অর্থাৎ এখানে একজন ফরাসির এন্ট্রি হলো।
এবার ইংরেজের অনুরোধে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিন কি করলেন, তিনি ভাবলেন মাদ্রাসটা যাতে পুনরুদ্ধার করা যায়, তো সেই পুনরুদ্ধারের উদ্দেশ্যে এই ফরাসি বাহিনীর সাথে, ফরাসি শাসক ডুবলে দখল করে নিয়েছিলেন, তো সেই ফরাসি বাহিনীর সাথে সেন্ট থোম বা মাইলাপুরের যুদ্ধে জড়িয়ে পড়লেন। 1748 খ্রিস্টাব্দে, তার ঠিক 2 বছর পরে আইলা চ্যাপেলের একটা সন্ধি হলো, আইলা চ্যাপেলের সন্ধি। এই সন্ধিটা কি, দেখো আইলা চ্যাপেলের সন্ধি হচ্ছে, এই সন্ধিটা দ্বারা অ্যাকচুয়ালি ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটলে ভারতের ইংরেজ আর ফরাসিদের মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান হয়েছিল এই সন্ধিটার মাধ্যমেই। তো এই ক্ষেত্রেই ফরাসি মাদ্রাজ ইংরেজদের মাদ্রাসটাকে ফরাসিরা যেটাকে দখল করে নিয়েছিল সেটাকে ফিরিয়ে দিল ইংরেজদের, এবং প্রথম কর্ণাটকের দ্বন্দ্বটা এইভাবে শেষ হলো। এটা গেল আমাদের প্রথম কর্ণাটকের যুদ্ধ। নেক্সট এরপরে দেখো 1749, ঠিক তার পরের বছর 1749 খ্রিস্টাব্দে অম্বরের যুদ্ধে ইংরেজ অনুগত আনোয়ারউদ্দিনকে হত্যা করে ফরাসিরা চাঁদা সাহেবকে কর্ণাটকের সিংহাসনে বসান। তো দেখাই যাচ্ছে, দেখো ইংরেজরা ওখানে যে দখল করে নিল, আবার কি করলো, ফরাসিরা চাঁদা সাহেবকে কর্ণাটকের সিংহাসনে বসালো আনোয়ারউদ্দিনকে হত্যা করে। এই অবস্থায় এবার ইংরেজরা ফরাসিদের সাফল্যে আতঙ্কিত হয়ে মারাঠা তাঞ্জোরের সাথে জোট করলো। ইংরেজরা দেখলো না ফরাসিরা এই আনোয়ারউদ্দিনকে মেরে চাঁদা সাহেবকে সেখানকার সিংহাসনে বসিয়ে দিয়েছে, তো তারা আবার কি করলো, তারা আতঙ্কিত হয়ে মারাঠা তাঞ্জোরের সাথে জোট করে ফরাসি শাসক ডুবলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে শুরু করলো। এর ফলে ফরাসি মনোনীত যে চাঁদা সাহেব যাকে সিংহাসনে বসালো ফরাসিরা, তো তার পতন ঘটলো এবং ইংরেজ মনোনীত মোহাম্মদ আলী কর্ণাটকের সিংহাসনে বসলো। দেখা যাচ্ছে ফরাসিরা একজনকে সিংহাসনে বসাচ্ছে, ইংরেজরা আবার তার বদলে অন্য একজনকে বসাচ্ছে, আবার ইংরেজরা যাকে বসালো ফরাসিরা তার বদলে আরেকজনকে বসাচ্ছে। তো এই কারণেই আমরা এটা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বলি। তো দেখো ফরাসিদের ব্যর্থতায় 1754 খ্রিস্টাব্দে ডুপ্লেকে ফ্রান্সে প্রত্যাপনের আদেশ দেওয়া হয়। যেহেতু এখানে ফরাসিরা ব্যর্থ হলো, মোহাম্মদ আলীকে কর্ণাটকের সিংহাসনে বসিয়ে দিল ইংরেজরা। তো এই ডুপ্লের পদে যোগদান করে কে, এবার গড়েহু, ডুপ্লের জায়গায় কে এলো, গড়েহু বা গডেহু। তো এই গভর্নর গডেহু ইংরেজদের সাথে একটা সন্ধি করলো 1754 খ্রিস্টাব্দে, এবং তার সাথে সাথে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের অবসান হলো। এরপরে 1756 খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবর্ষব্যাপী এই যুদ্ধটার কথা আশা করি তোমরা সবাই শুনেছো, 1756 থেকে 63 খ্রিস্টাব্দে। এটা আমি তোমাদের সাথে আরও পরে ডিটেলসে আলোচনা করব, তোমরা যদি চাও কমেন্টে লিখতে পারো। তো এই 1756 খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ, সেই যুদ্ধটা শুরু হলে ভারতে ইংরেজ আর ফরাসিদের মধ্যে সংঘর্ষ হয়, মানে ইংরেজ আর ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছিল সেটা আরও চরমতম হয়, আরও স্ট্রং হয়। এই সময় ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রধান ক্ষেত্র বাংলা ছিল, কিন্তু তার সত্ত্বেও দাক্ষিণাত্যের প্রভাব পড়েছিল, আর সেই দাক্ষিণাত্যটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করছি। এরপর আমরা সিরাজউদ্দৌলা ঢুকবো, সেই জায়গাগুলো আলোচনা করবো আরও ইন ডিটেলস, তোমরা বুঝতে পারবে। তো দেখো এরপরে এই দাক্ষিণাত্যের প্রভাব পড়লো, এবং এইটার ফলে এই বর্ষব্যাপী যে যুদ্ধ, সেখানে যে ইংরেজ এবং ফরাসিদের দ্বন্দ্ব যে চরম আকার ধারণ করলো, তার ফলে অ্যাকচুয়ালি তোমার তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হলো, সেটা আমরা বলতে পারি। পন্ডিচেরির ফরাসি গভর্নর কাউন্ট লালি আকস্মিকভাবে হঠাৎভাবে ইংরেজ অধিকৃত সেন্ট ডেভিড আর তাঞ্জোর দখল করার চেষ্টা করলো, এবং মাদ্রাজ দখল করতে গিয়ে কাউন্ট লালি বন্দিবাসের যুদ্ধ, দেখো এই বন্দিবাসের যুদ্ধ তোমাদের কিন্তু এক্সামে আসে, এটা একটু নোট করে নেবে, ঠিক আছে। তো কাউন্ট লালি বন্দিবাসের যুদ্ধ কিন্তু করলেন, বন্দিবাসের যুদ্ধ শুরু হলো 1760-এ। এই যুদ্ধে তিনি ইংরেজ সেনাপতি আয়ারকুটের হাতে পরাস্ত হলেন, আয়ারকুট তাকে হারিয়ে দিল, এবং হায়দ্রাবাদ, মাহে, জিনজি এগুলো ফরাসিদের হস্তচ্যুত, ফরাসিদের হাত থেকে বেরিয়ে গেল। 1761 খ্রিস্টাব্দে ইংরেজরা কি করলো, পন্ডিচেরি দখল করলো। 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটলো, এবং প্যারিসের সন্ধির সাহায্যে আমরা জানি বর্ষব্যাপী যে যুদ্ধটা হয়েছিল তার অবসান ঘটলো, এবং ভারতে ফরাসি আধিপত্য মানে আরও দ্রুত কমতে থাকলো, ফরাসিরা আরও দুর্বল হতে থাকলো এবং ইংরেজরা আরও স্ট্রং হতে থাকলো, এবং ইংরেজরা ভারতের সর্বত্র আধিপত্য প্রতিষ্ঠা করলো, একসময় সর্বেসর্বা হয়ে উঠলো, এবং তারপর থেকে আমরা জানি ইংরেজরা বহুদিন মানে এখানে উপনিবেশ স্থাপন করে বহুদিন ভারতের ওপর সেই আধিপত্য দেখিয়েছিল। একটা স্ট্রং জায়গা দেখব, ইঙ্গো মহীশূর যুদ্ধ, অর্থাৎ ইংরেজরা শুধুমাত্র যে ফরাসিদের সাথে মানে প্রতিযোগিতায় জিতে ভারতে ঔপনিবেশ স্থাপন করতে পেরেছিল সেটা নয়, তাদেরকে এই মহীশূরের সাথেও কিন্তু যুদ্ধ করতে হয়েছিল, এবং এইখানেই আমাদের কিন্তু হায়দার আলী, টিপু সুলতান এই জায়গাগুলো আসবে। তো সেগুলো দেখো আমি পরপর করে তোমাদেরকে বলছি। তো প্রথমে আমরা দেখব হায়দার আলীকে নিয়ে। দেখো অ্যাকচুয়ালি 1707-এ ঔরঙ্গজেব মারা গিয়েছিল, আর এই 1721 থেকে 82 খ্রিস্টাব্দ এই টাইমটায়
এই টাইমটায় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আমরা যদি বলি, মহীশূরে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল। মহীশূরে একটা স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এই হায়দার আলী। মন্ত্রী নঞ্জরাজের অধীনে সাধারণ সৈনিক হিসাবে আসলে হায়দার আলী প্রথম থেকে কাজ করতেন। তারপর 1759 খ্রিস্টাব্দে তিনি মারাঠা আক্রমণ থেকে মহীশূরকে রক্ষা করেন। 1761 খ্রিস্টাব্দে হায়দার নন্দরাজকে ক্ষমতাচ্যুত করে সকল ক্ষমতা দখল করেন এবং একে একে বেলাপি, কুদাপ্পা, গুটি, কুর্নুল এগুলো সব দখল করে নেন। তো এইবারে কি হয়েছে, এই কারণে হায়দারকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য হায়দারের বিরুদ্ধে ইংরেজ, নিজাম, মারাঠা এরা একত্রিত হলো। তারপর 1769 খ্রিস্টাব্দে হায়দার মাদ্রাজের যুদ্ধে ইংরেজ বাহিনীকে পরাস্ত করলো। হায়দার একটা দারুণ যোদ্ধা ছিল। অ্যাকচুয়ালি কালীকিঙ্কর দত্ত বলে একজন ঐতিহাসিক ছিলেন, যিনি বলেছিলেন অষ্টাদশ শতকের ভারতের ইতিহাস হলো ভাগ্যান্বেষী দুঃসাহসিক ব্যক্তিদের ক্ষমতা লাভের কাহিনী। তো হায়দার মাদ্রাজের যুদ্ধে ইংরেজ বাহিনীকে হারিয়ে দিল। ইংরেজরা বাধ্য হয়ে হায়দারের সাথে মাদ্রাজের সন্ধি 1769 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত করলো। এইভাবে প্রথম ইঙ্গ মহীশূর দ্বন্দ্বের কিন্তু অবসান হলো। এরপরে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1780 থেকে আমরা 84 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখব। সেক্ষেত্রে কি দেখো, 1759 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মহীশূর রাজ্যের অন্তর্গত মাহেটা দখল করলো। ব্রিটিশরা মহীশূর রাজ্যের মধ্যে যে মাহে ছিল সেই মাহেটাকে দখল করলো। এবার হায়দার আলী রেগে গেল। হায়দার আলী ক্ষুব্ধ হয়ে নিজাম মারাঠাদের সাথে জোটবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং শুরু হলো কি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দেখো, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এখানে ছিল হায়দার আলী, নিজাম, মারাঠারা একসাথে এবং ইংরেজরা আরেকটা দিকে। তো এদের মধ্যে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। যুদ্ধ চলাকালীন 1782 সালে হায়দারের মৃত্যু হলো এবং তারপর মহীশূরের শাসক হলেন তার পুত্র টিপু সুলতান। এই টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলেন। অবশেষে ম্যাঙ্গালোরের সন্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে একটা হলো, যার দ্বারা এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটেছিল। এতে উভয় পক্ষের পরস্পরের অধিকৃত যে যার অঞ্চল অধিকার করেছিল, তারা যুদ্ধবন্দী যাদেরকে করেছিল, তারা যে যার যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে দিল, যে যার অধিকৃত অঞ্চল একজন আর একজনকে ফিরিয়ে দিতে রাজি হলো এবং এই যুদ্ধের অবসান করলো, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। কিন্তু দেখো, টিপু সুলতানকে নিয়ে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখতে হবে, সেই জন্য তোমাদের এখানে আমি একটু স্পেশাল ফোকাস রেখেছি টিপু সুলতানের ব্যাপারে। টিপু সুলতানের জন্ম হয়েছিল 1750 সালে। তাকে মহীশূরের বাঘ বলা হতো। মহীশূরের বাঘ কাকে বলা হতো? টিপু সুলতানকে। তিনি যুদ্ধের জন্য নৌসেনা গঠন করেন। ফ্রান্স, ইরান, চীন প্রভৃতি দেশে দূত পাঠিয়েছিলেন টিপু সুলতান। টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্যপদ নিয়েছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাঝে মাঝে তোমাদের মেজর এক্সামগুলোতে জিজ্ঞাসা করা হয়। জ্যাকোবিন দলের সদস্যপদ নিয়েছিলেন কিন্তু টিপু। ইনি ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলেন, যেটা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এটাও তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। তো টিপু সুলতানের ব্যাপারে এইগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। এবারে আমরা চলে আসবো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 খ্রিস্টাব্দ। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস মারাঠা আর নিজামের সাথে টিপু বিরোধী চুক্তি করলেন। ব্রিটিশ গভর্নর জেনারেলকে লর্ড কর্নওয়ালিস। এই অবস্থায় দেখো, টিপু সুলতান কোম্পানির মিত্র রাজ্য, কোম্পানি যেসব বন্ধু রাজ্যগুলো রয়েছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বন্ধু রাজ্য, সেগুলোর সাথে ত্রিবাঙ্কুর আক্রমণ করলে সঙ্গে সঙ্গে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয়েছিল। 2 বছর ধরে টিপু বীরের মতো লড়াই চালিয়েছিলেন। অবশেষে কর্নওয়ালিস টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তনম দখল করলে টিপু সন্ধি করতে বাধ্য হয়েছিল। তোমাদের প্রশ্ন আসে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান আর কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। প্রচুর আছে এক্সামে। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল কার সাথে? টিপু সুলতানের সাথে কর্নওয়ালিসের। সন্ধির শর্তানুসারে টিপু তার রাজ্যের অর্ধাংশ ইংরেজদের ছেড়ে দিয়েছিলেন আর যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ তিনি 3,30,00,000 টাকা দিতে বাধ্য হয়েছিলেন। আর ক্ষতিপূরণের জামিন স্বরূপ টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিলেন। তার 2 জন পুত্রকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিলেন টিপু সুলতান। এরপরে আমরা চলে আসবো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1799 খ্রিস্টাব্দে। দেখো, ফরাসি বিপ্লবকে স্মারক হিসাবে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতা বৃক্ষরোপণ করলো। লর্ড ওয়ালিসলি টিপুর এইরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে অধীনতামূলক মিত্রতা নীতিতে,
মানে তার স্বাধীনতা হরণ করতে তাকে আহ্বান জানালো। দেখো এই অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে আমি একটু তোমাদেরকে বলে নেব, এটা পরে আমি আরও ভালো করে তোমাদের সাথে আলোচনা করব। অধীনতামূলক মিত্রতা নীতি বলতে দেখো এই নীতির আন্ডারে বেশ কিছু যেসব দেশীয় রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলোকে বেশ কিছু শর্ত মানতে হতো। যেমন ধরো দেশীয় রাজ্যে ব্রিটিশ সেনার অবস্থান, প্রত্যেকটা দেশীয় রাজ্যে ব্রিটিশ সেনা থাকবে, সেনাদের ব্যয়ভার বহন করবে ইংরেজরা, ব্রিটিশরা, ব্রিটিশ তাদের রেসিডেন্ট নিয়োগ করবে, বৈদেশিক নীতির ক্ষেত্রে তাদের পরাধীন মানে বৈদেশিক নীতি তারা অ্যাপ্লাই করবে দেশীয় রাজ্যগুলোর উপরে। এছাড়া ধরো ব্রিটিশ ছাড়া অন্য কোনো ইউরোপ কর্মচারী সেখানে আসতে পারবে না। এই ধরনের বেশ কিছু শর্ত মেনে অ্যাকচুয়ালি অধীনতামূলক মিত্রতা নীতিটা হতো। এছাড়া ধরো মানে একটা রাজ্যের যে অন্যান্য মিত্র রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে যা যা বিরোধ মীমাংসা হবে, ধরো দুটো রাজ্যের মধ্যে যা বিরোধ মীমাংসা হবে সেটাও তোমার হচ্ছে ব্রিটিশরা সামলাবে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তির প্রতি সর্বাত্মক আনুগত্য, সবসময় তাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আনুগত্য স্বীকার করে চলতে হবে। পাশাপাশি যেসব বন্ধু রাজ্যগুলো আছে তাদের সিকিউরিটি খেয়াল রাখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমাদের এটা আমি আরও অনেক ডিটেলসে আলোচনা করবো খুব ভালোভাবে নেক্সট টাইম পরবর্তীতে। কিন্তু স্বাধীন চেতা টিপু ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিটা প্রত্যাখ্যান করলে ইংরেজরা মহীশূর আক্রমণ করলো, তখন চতুর্থ ইং মহীশূর যুদ্ধ হয়েছিল অ্যাকচুয়ালি। তো এইভাবে চতুর্থ ইং মহীশূর যুদ্ধ হলো 1799 এবং টিপু সুলতান বীরের মতো যুদ্ধ করতে করতে 1799 মৃত্যুবরণ করলেন। 1831 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল বেন্টিং মহীশূর রাজ্যটা দখল করে নেন 1831 সালে। তো সেটা আসছে আরও অনেক পরে। এরপরে হায়দ্রাবাদের ক্ষেত্রে আমরা একটু দেখব, হায়দ্রাবাদের সাথে ইংরেজদের যুদ্ধ করতে হয়েছিল, বিভিন্ন সন্ধি বা চুক্তি করতে হয়েছিল যাতে করে তারা ভারতে খুব ভালোভাবে স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেখো নিজাম আলী চলে এলো। দ্বিতীয় ইঙ্গ মহীশূরদের হায়দ্রাবাদের নিজাম নিরপেক্ষ, আমি তোমাদের একটু আগেই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধেতে নিজামের কথা বলছিলাম। তো এই নিজাম আলী ইনি কিন্তু নিরপেক্ষ থেকেছিলেন যখন দ্বিতীয় ইং মহীশূর যুদ্ধ হচ্ছিল, কিন্তু তৃতীয় আর চতুর্থ ইং মহীশূর যুদ্ধে ইনি ইংরেজদের সাহায্য করেছিলেন। 1798 খ্রিস্টাব্দে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম হায়দ্রাবাদের এই নিজাম মেনে নিয়েছিলেন। পুরো ভারতের মধ্যে আমরা যদি দেখি সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি এই হায়দ্রাবাদের নিজাম মেনে নিয়েছিলেন। তোমাদের এইটা কিন্তু প্রচুর আসে এক্সামে। তো আমরা এবার দেখে নেব যেগুলো আলোচনা করলাম সেগুলো রিলেটেড বেশ কিছু এমসিকিউজ যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি, দেখো উত্তর করার চেষ্টা করবে। হায়দার আলী প্রথম জীবনে কে ছিলেন? হায়দার আলী প্রথম জীবনে ছিলেন একজন সৈনিক। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে 1766 থেকে 1769 কারা পরাজিত হয়েছিল? ব্রিটিশ বাহিনী। প্রথম ইং মহীশূর যুদ্ধ কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়েছিল? মাদ্রাজের সন্ধি। মাদ্রাজের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1769-এ। কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময়। হায়দার আলীর পর মহীশূরের শাসক কে হয়েছিলেন? তার পুত্র টিপু সুলতান। ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্যপদ কে গ্রহণ করেছিলেন? টিপু সুলতান। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1784-তে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা। চতুর্থ ইং মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1798-এ। টিপু সুলতান কত সালে মারা যান? 1799-তে। তৎকালীন কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম কি ছিল? আরকোট। সেন্ট থমের যুদ্ধ 1746-এ কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল নবাব আনোয়ার উদ্দিন আর ফরাসি বাহিনী। আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1748-এ। অম্বরের যুদ্ধ কত সালে হয়েছিল? 1749-এ। ফরাসিদের গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় জোসেফ ডুপ্লে ছিলেন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এটা তোমাদের জেনে রাখা ভালো, ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে হয়েছিল। কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে? দেখো এটা প্যারিসের সন্ধির দ্বারা হয়েছিল, তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটল। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? বন্দিবাসের যুদ্ধ 1760 সালে হয়েছিল।
ভারতের সর্বপ্রথম কে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? নিজাম। তো দেখো এইগুলো ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। এরপরে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে বাংলার আঞ্চলিক শক্তি হিসাবে যে বাংলার উত্থান হয়েছিল সিরাজউদ্দৌলা, এবং তারপর আমরা দেখব পলাশির যুদ্ধ, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা গভর্নর, বাংলা গভর্নর, ব্রিটিশ ভারতের গভর্নর, আমি তোমাদের পরপর স্টেপ ওয়াইজ হিস্ট্রির চ্যাপ্টারগুলো এখানে কিন্তু করিয়ে দিয়েছি। সো এই ক্লাসগুলো তোমরা একটাও মিস করবে না, বিকজ এই পর থেকে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের জায়গাগুলো চলে আসছে, এবং সেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সব থেকে বেশি প্রশ্ন হয়। তো এরপরে আমরা কালকে করব 8:30-এ তোমার হচ্ছে সায়েন্স জিকে ভ্যাকসিন, সায়েন্সের ক্লাস হবে কালকে 8টার সময়, এবং কালকে 7টার সময় তোমাদের লাইভ একটা ম্যাথের ক্লাস হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো যেরকম হচ্ছে সকালবেলা হবেই, এবং তারপরে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো 300 ইন্ডিয়ান কনস্টিটিউশন PYQs, এইটা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে 8:30-এ। 300টা ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো করলে কিন্তু যে কোনো এক্সামে তোমরা বুঝতে পারবে যে এর বাইরে সেরকম কিছু প্রশ্ন আসে না। তোমাদের 95 থেকে 97% কিন্তু এখানে কভার হয়ে যাবে। তো এই ক্লাসটা তোমরা কেউ মিস করবে না, আমি ওই জন্য বলছি তোমরা 8:30-এর ক্লাসটা কেউ মিস করবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। তো আপাতত সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।